ওয়েলকাম স্টুডেন্ট, তোমাদের সকলকে স্বাগত তোমাদের কোচিং সেন্টারে। আজকের আলোচনার বিষয়, তোমরা যারা ক্লাস 7-এ পড়ো সেই 7-এর পাল বংশ সম্পর্কে তোমাদের কিছু কথা বলে রাখবো, যেটা কিনা পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ। ঠিক আছে, তো চলো পাল বংশ সম্পর্কে দেখি। দেখো, পাল বংশ বাংলায় রাজত্ব করেছিল 750 খ্রিস্টাব্দ থেকে 774 খ্রিস্টাব্দ অব্দি। পাল বংশের কিছু ইতিহাস বলে রাখি। দেখো, বাংলায় যে সার্বভৌম রাজা ছিল শশাঙ্ক, শশাঙ্কের যে মৃত্যু হয়, মৃত্যুর পর কিন্তু বাংলায়, অর্থাৎ আমাদের এখনকার বাংলা তখনকার বাংলা এক নয়, তখনকার বাংলা আলাদা ছিল। ঠিক আছে, তখনকার বাংলা এই টোটাল অঞ্চলকে জুড়ে বলা হতো। ঠিক আছে, এখনকার মতো ওয়েস্ট বেঙ্গল, বাংলাদেশ এগুলো নয়। ঠিক আছে, সব মিশে তখন তৈরি ছিল বাংলা। ঠিক আছে, আর বাংলার কথা বলে রাখি, তখন বাংলায় রাজত্ব করত শশাঙ্ক। শশাঙ্ক ছিল হর্ষবর্ধনের প্রায় সমসাময়িক। ঠিক আছে, সেই সময় বাংলায় শশাঙ্ক রাজত্ব করার পর শশাঙ্ক যখন মারা যান, তখন বাংলায় কি হয়, এটা মানে অস্থির পরিস্থিতির সৃষ্টি হয়। অস্থির, যেটা রাজ্য করার জন্য বা কোনো কিছু রাজ করার জন্য অস্বস্তিকর, অর্থাৎ কোনো বংশ রাজত্ব সেই সময় ছিল না বাংলায়। বাংলায় কি হয়, মাৎসন্যায়। মাৎসন্যায় কথার অর্থ কি? দেখো, মাৎসন্যায় কথার অর্থ হচ্ছে যে বড় মাছটা যেমন ছোট মাছদেরকে খেয়ে ফেলে জলাশয়ে, ঠিক সেই রকম পরিস্থিতির সৃষ্টি হয়েছিল বাংলার সমাজে। অর্থাৎ যারা উঁচু শ্রেণীর লোক ছিল, তারা নিচু শ্রেণীর লোকেদের ওপর অত্যাচার করত, তাদেরকে শোষণ করত। এই ঘটনাটা যেহেতু জলের বাস্তুতন্ত্রের বড় মাছ ছোট মাছকে খেয়ে ফেলে এর সাথে মিল খাচ্ছে, সেহেতু তাদের নামানুসারে রাখা হয়েছিল মাৎসন্যায়। ঠিক আছে, মনে রাখবে। তো এই মাৎসন্যায়ের অবসর ঘটানোর জন্য মহাসামন্তদের মধ্যে থেকে কয়েকজন মিলে একজন গোপাল নামে মহাসামন্তকে পাল বংশের রাজা হিসেবে ঘোষিত করে এবং বাংলায় সৃষ্টি হয় পাল বংশের। এই ছিল পাল বংশের পূর্ববর্তী ইতিহাস। এবার পাল বংশ সম্পর্কে পড়বো। গোপাল 750 খ্রিস্টাব্দে বাংলায় পাল বংশের প্রতিষ্ঠা করে। এটাকে ভালো করে মনে রাখবে, এক্সামে এটা দিয়ে দিতে পারে। হ্যাঁ, যে পাল বংশ কত খ্রিস্টাব্দে তৈরি হয়, মনে রাখবে 750 খ্রিস্টাব্দে বাংলায় পাল বংশের প্রতিষ্ঠা হয়। ঠিক আছে, এ দেখো পূর্বের পরিচয়, দেখো গোপালের পূর্বের পরিচয়। গোপাল ছিলেন কি? সুনিপুণ যোদ্ধা। ঠিক আছে, আর বট্টপুত্র। মনে রাখবে, গোপালের পিতামহ অর্থাৎ দাদু কি ছিলেন? তিনি ছিলেন সর্ববিশারদ। এই যে দেখতে পাচ্ছ, সব রকম বিষয় পারদর্শী ছিলেন। গোপাল যুদ্ধবিদ্যায় পারদর্শী একজন মহাসামন্ত ছিলেন। তাদের আদি বাসভূমি ছিল বরেন্দ্র, এটা মনে রাখবে। ঠিক আছে, আদি বাসভূমি কোথায় ছিল? বরেন্দ্র। এবং তারা ক্ষত্রিয় ছিল। এই ক্ষত্রিয় সম্পর্কে বলে দিই, বর্ণপ্রথার প্রচলন তোমরা সম্পর্কে জানো। বর্ণপ্রথা মানে হচ্ছে বাংলায় 4 ধরনের বর্ণ প্রচলিত ছিল: ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য আর শূদ্র। ব্রাহ্মণরা পুজো অর্চনা করত, আর ক্ষত্রিয়রা যুদ্ধ করত, বৈশ্য যারা বাণিক তারা বাণিজ্য করত, আর যারা শূদ্র তারা এই 3টি সম্প্রদায়ের সেবা করত। ঠিক আছে, এটা ছিল বর্ণপ্রথা। তারপর ফিরে আসি টপিকে। এই যে গোপালের সিংহাসন জয়লাভ দেখছো, গোপালের সিংহাসন জয়লাভের পটভূমি। গৌড়রাজ শশাঙ্কের মৃত্যুর পর প্রায় 100 বছর ধরে বাংলায় চরম অরাজকতার অবস্থার সৃষ্টি হয়, যাকে মাৎসন্যায় বলা হয়। এটা পড়ে রাখবে, পরীক্ষায় কিন্তু প্রশ্ন দিয়ে দেয় যে মাৎসন্যায় কাকে বলে। তোমরা লিখবে যে গৌড়ের রাজা শশাঙ্কের মৃত্যুর পর বাংলায় যে 100 বছর ধরে অরাজকর অবস্থার সৃষ্টি হয়েছিল, তাকে মাৎসন্যায় বলে। ঠিক আছে, জনগণের দুঃখ দুর্দশা অবসানের জন্য বাংলার নেতৃবৃন্দ অর্থাৎ মহাসামন্ত যারা ক্ষমতাশালী ছিল, তারা কি করেছিল? 750 খ্রিস্টাব্দের গোপালকে রাজা হিসাবে মনোনীত করেন। কাকে? গোপালকে। তার নাম অনুসারে তার বংশের সৃষ্টি হয় পাল বংশ। ঠিক আছে, তো দেখো তার কৃতিত্ব সম্পর্কে বলে রাখি। সিংহাসন আরোহণের পর গোপাল বাংলার অরাজ্যকর্তার অবস্থার অবসান ঘটান। অর্থাৎ যে উদ্দেশ্যে গোপালকে বাংলা রাজা করা হলো, গোপাল কিন্তু সেই উদ্দেশ্যটাকে সফল হয়েছিল। সেই উদ্দেশ্যে কি করেছিল? বাংলার যে অরাজ্যকর অবস্থা আছে সেটাকে কিন্তু সে ফিরিয়ে নিয়ে এসেছিল। অর্থাৎ বাংলায় একটা রাজ্য প্রতিষ্ঠা করে একটা শাসন ব্যবস্থার পুনর্গঠন করেছিল। তিনি সমগ্র বাংলা হিসেবে অধিপতি প্রতিষ্ঠিত করেন। বলতে তিনি সমগ্র বাংলায় নিজের আধিপত্য প্রতিষ্ঠা করেন, অর্থাৎ বাংলায় তার আধিপত্য প্রতিষ্ঠা করেন। তিনি বৌদ্ধ ধর্মের প্রতি বিশেষ অনুরাগী ছিলেন। মনে রাখবে, পরীক্ষায় প্রশ্ন আসে যে গোপাল কোন ধর্মের অনুরাগী ছিলেন, লিখতে হবে বৌদ্ধ ধর্ম। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন দেখো, তার নাম হচ্ছে, তাই খালিমপুর লিপিতে তাকে কি বলা হয়েছিল? পরম সৌগত। মনে রাখবে, গোপাল সম্পর্কে জানা যায় কি কোন লিপি থেকে? খলিমপুর শিলালিপি থেকে গোপাল সম্পর্কে জানা যায়। ঠিক আছে, মনে রাখবে এটা। আর তাকে কি বলা হয়েছিল? পরম সৌগত। ঠিক আছে, এটা বলে তাকে অভিহিত করা হয়েছিল।
তো দেখো তারপরে ধর্মপাল আসবো। ধর্মপাল হচ্ছে গোপালের পুত্র। গোপালের পুত্র ধর্মপাল পাল বংশের একজন রাজা হন। কত সালে? সালটাই যে মনে রাখবে, 774 থেকে 806 খ্রিস্টা পর্যন্ত বাংলায় রাজত্ব করেন ধর্মপাল। মতান্তরে দুটো জিনিস বলে দিই তোমাকে, পাল বংশের শ্রেষ্ঠ রাজা কোনো জায়গাতে দেবপালকে বলা হয়, কোনো জায়গায় ধর্মপাল বলা হয়। তোমাদের বইয়ে ধর্মপাল উল্লেখ আছে, তোমরা ধর্মপাল লিখে আসবে, ঠিক আছে? তো দেখো তার কৃতিত্ব, কার কৃতিত্ব? ধর্মপালের। বলছে রাজ্য জয়। সিংহাসন আরোহণের পর ধর্মপাল কনৌজের দখল করেন। কনৌজ দখল করেছিল এবং দখল করার জন্য তিনি কি করে, কনৌজ দখলের জন্য তিনি কি করেছিল, প্রতিহার রাষ্ট্রকূটদের সঙ্গে ত্রিশক্তি দ্বন্দ্বে জড়িয়ে পড়েন এবং কনৌজে তার আধিপত্য বজায় রাখেন। হ্যাঁ, তিনি কেদার কেদার ও গোকর্ণ দখল করেন। কেদার বর্তমানে কোথায়? গাড়োয়াল। আর গোকর্ণ হচ্ছে নেপাল। ঠিক আছে, মনে রাখবে এই দুটো কিন্তু তিনি জয় করেছিল। হ্যাঁ, এটা খুব ইম্পর্টেন্ট, মনে রাখবে। তারপরের প্রশ্ন দেখো, গুজরাটি গুজরাটি কবি, তার নাম হচ্ছে সচ্ছল, তাকে সকলোত্তর স্বামী, উত্তর স্বামী, সকলোত্তর নয়, তাকে উত্তর স্বামী বলে অভিহিত করেছিল। কে? গুজরাটের একজন কবি। গুজরাটের একজন কবি তাকে কি বলে আখ্যা দিয়েছিল? উত্তর পথস্বামী বলে আখ্যা দিয়েছিল। হ্যাঁ, তো পরবর্তী গুণাবলীগুলো তোমরা দেখো। অন্যান্য গুণাবলী কি ছিল? বলছে আর্যবতের বিস্তীর্ণ অঞ্চলে তিনি অধিপতি, তার আধিপত্য প্রতিষ্ঠার পর ওই অঞ্চলে তিনি সুশৃঙ্খল শাসন ব্যবস্থার প্রবর্তন করেন। অর্থাৎ প্রথমে আর্যবত্তকে তিনি কি করেছিল, তার দখলে নিয়ে আসছিল, তারপরে সেখানে সুশৃঙ্খল শাসন ব্যবস্থার প্রবর্তন করেছিল। মনে রাখবে এটা কার কৃতিত্ব? এটা হচ্ছে ধর্মপালের কৃতিত্ব। এগুলো কিন্তু দিয়ে দেয় পরীক্ষায়। হ্যাঁ, তার আমলে কি হয়েছিল এটা মনে রাখবে, বিক্রমশীল মহাবিহার, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। সোমপুরী, ওদন্তপুরী, এই প্রত্যেকটা জিনিসের প্রতিষ্ঠা করেছিল কে? ধর্মপাল। এগুলো সব বিশ্ববিদ্যালয়, মনে রাখবে। হ্যাঁ, বিহার বলতে বিশ্ববিদ্যালয়, যেখানে ধর্মশাস্ত্র সমেত অন্যান্য শাস্ত্র বা অন্যান্য বিষয়ও জ্ঞান দেয়া হতো। কাদের? ছাত্রদের। অর্থাৎ ছাত্রদের পাঠের মাধ্যমে বিভিন্ন জ্ঞান দেয়া হতো। এই যে বিক্রমশীল বিহার, সোমপুরী, ওদন্তপুরী, মনে রাখবে এগুলো কে প্রতিষ্ঠা করেন? ধর্মপাল। পরবর্তী দেখো, তিনি বৌদ্ধ ধর্মের পৃষ্ঠপোষক ছিলেন। কার পৃষ্ঠপোষক ছিলেন? এটা খুব ইম্পর্টেন্ট, তিনি বৌদ্ধ ধর্মের পৃষ্ঠপোষক ছিলেন। আর কি, তাকে বলা হতো পরম সৌগত, এটা মনে রাখবে, বলে অভিহিত করা হয়েছিল। কাকে বলা হয়েছিল? ধর্মপালকে। তার বাবাকেও বলা হয়েছিল, তাকেও বলা হয়েছিল। ঠিক আছে, আর পরবর্তী তার উপাধি ছিল, এটা মনে রাখবে, পরমেশ্বর পরম ভট্টারক মহারাজাধিরাজ। এই উপাধিটা ছিল ধর্মপালের। বারবার বলছি, এই প্রশ্নটাকে খুব গুরুত্ব দিয়ে মনে রাখবে। এই প্রশ্নটা এক্সামে দিয়ে দিতে পারে যে পরমেশ্বর পরম ভট্টারক মহারাজাধিরাজ উপাধি কার ছিল? ধর্মপালের। অথবা ধর্মপালের উপাধি কি ছিল, এটা লিখতে হবে তোমাকে। ঠিক আছে, বিখ্যাত ঐতিহাসিক ডক্টর রমেশচন্দ্র মজুমদার তাকে বাঙালির জীবিত প্রভাত বলেছিল। ঠিক আছে, তাহলে এটাও মনে রেখো, তাকে বাঙালির জীবিত প্রভাত কে বলেছিল? জীবিত প্রভাত ধর্মপালকে কে বলেছিল? রমেশচন্দ্র মজুমদার বলেছিল। ঠিক আছে, এবার দেবপালে ফিরে আসি। তার ছেলে ধর্মপাল মারা যাওয়ার পর, অর্থাৎ 806 থেকে 845 খ্রিস্টাব্দ, মারা যাওয়ার পর দেবপাল বাংলার সিংহাসনে বসেন। মনে রাখবে এটা। দেবপালের কৃতিত্ব কি? তিনি প্রতিহার রাজ রামভদ্র এবং মিহির ভোজকে পরাজিত করেন। হ্যাঁ, তিনি কনৌজের সহ উৎকল, দ্রাবিড়, কম্বোজ, এই তিনটে জায়গা জয় করেছিল। ঠিক আছে, তাহলে রাজ্য জয়ের মধ্যে এই তিনটে ইম্পর্টেন্ট, পড়ে রাখবে। অন্যান্য গুণাবলী, দেবপাল তার সাম্রাজ্য সুশৃঙ্খল শাসন ব্যবস্থা প্রতিষ্ঠিত ছিল। এটা দেবপালের গুণাবলীর মধ্যে পড়ে যাচ্ছে, মনে রাখবে। আরেকটা কি, তিনি বিদ্যা ও জ্ঞানের পৃষ্ঠপোষক ছিলেন, মনে রাখবে। ঠিক আছে, তিনি কি ছিলেন? তিনি তিনি পরম ধর্ম সহিষ্ণু ছিলেন। হ্যাঁ, পরম ধর্ম। আর পরেরটা দেখো, বলছে শৈলেন্দ্র বংশীয় রাজা বালপুত্র দেবকে তিনি নালন্দায় বৌদ্ধমত প্রতিষ্ঠার জন্য জমি দান করেছিলেন। কাকে জমি দান করেছিলেন? মনে রাখবে, শৈলেন্দ্র বংশীয় রাজা। হ্যাঁ, বালপুত্র দেবকে তিনি কোথায়? নালন্দায় বৌদ্ধমত প্রতিষ্ঠার জন্য জমি দান করেছিলেন। ঠিক আছে, তারপরে দেখো, তার আমলে নালন্দা বিশ্ববিদ্যালয়ের শ্রীবৃদ্ধি ঘটে। শ্রী মানে নালন্দা যে বিশ্ববিদ্যালয় ছিল, এটার যে শ্রী, অর্থাৎ এটার যে গঠন কাঠামো, এটার মানে কি বলবো তোমাকে, খ্যাতি, এই জিনিসটা বৃদ্ধি পায় কার সময়? এই আমাদের দেবপালের সময়। হ্যাঁ, নালন্দা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠা কিন্তু দেবপাল করেনি। নালন্দা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠা করেছিল
প্রথম কুমার গুপ্ত, হ্যাঁ তিনি পরবর্তী গুপ্ত বংশীয় রাজা, মনে রাখবে প্রথম কুমার গুপ্ত নালন্দা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেছিল। আর বিশ্ববিদ্যালয়ের যে খ্যাতি বৃদ্ধি পেয়েছিল এটা পেয়েছিল দেবপালের সময়, মনে রাখবে, খুব ইম্পর্টেন্ট এটা। পরবর্তী প্রশ্ন দেখো, বলছে ঐতিহাসিক ডক্টর রমেশচন্দ্র মজুমদার তার রাজত্বকালকে বাংলার ইতিহাসের মহান যুগ বলেছে। তাহলে বাংলার ইতিহাসের মহান যুগ কাকে বলা হয়েছে? বাংলার ইতিহাসের মহান যুগ বলা হয়েছে দেবপালের রাজত্বকালকে। কে বলেছেন? একজন ডক্টর, মানে কি একজন ঐতিহাসিক, ইতিহাস বিষয়ে ডক্টরেট ডিগ্রি প্রাপ্ত রমেশচন্দ্র মজুমদার। ঠিক আছে, এই ছিল তোমার পাল বংশের তিনজন ফেমাস রাজার গুরুত্বপূর্ণ বিষয় আর গুরুত্বপূর্ণ কৃতিত্ব। ঠিক আছে, এগুলোকে তোমরা একবার ভালো করে পড়ে যাবে। আশা করছি তোমরা ইতিহাস সম্পর্কে ভালো নলেজ প্রাপ্তি পাবে আমাদের এই চ্যানেলের মাধ্যমে। ঠিক আছে, প্রাপ্তি তোমাদের ঘটবে। আর যদি তোমাদের ভালো লেগে থাকে ভিডিওটা লাইক করবে, কমেন্ট করবে, বন্ধুদের সঙ্গে শেয়ার করবে, আর আমাদের সঙ্গে জুড়ে থাকবে যাতে আমরা পরবর্তী সময় ভালো ভিডিও দিতে পারি আর তোমরা সেগুলোকে পড়ে এগিয়ে যাও। ঠিক আছে, আজ এ পর্যন্তই। পরবর্তী সময় ইতিহাস বা অন্যান্য কোনো বিষয়ের গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আবার আলোচনায় আসবো।